নেদারল্যান্ডস তারা আসলে শেষ পর্যন্ত শেষ মুহূর্তের গোলে তারা ম্যাচটা জিতে নিয়েছে এবং ওয়েঘর্স্ট তিনি শেষ পর্যন্ত গোলটা করলেন 83 মিনিট সময়ে। নাথান আকের দারুণ একটা সাপ্লাই এবং সেখান থেকেই সেই গোলটা এসেছে। একজন পারফেক্ট নাম্বার 9 এই কাজটাই তো করেন, যা করেন। সাবস্টিটিউট হয়ে গেছেন পরে গিয়ে সুপার সাব নাথান আকের যে ক্রসটা ছিল সেখানে একটু ডিফ্লেকশন ছিল এবং সেখান থেকে প্রপার নাম্বার 9-এর যে কাজ বক্সের ভেতর থেকে সেটাই তিনি করলেন। এই অভাবটাই বোধহয় মিন্টু ভাই ভোগাচ্ছিল নেদারল্যান্ডসকে। সুযোগ তারা তৈরি করছিল কিন্তু বক্সের ভেতরে রিয়েল থ্রেট বলতে যা বোঝায় সেটা কিন্তু ছিল না। না, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ অ্যাকচুয়ালি ওই সময় কিন্তু কোচ সাবস্টিটিউটগুলো করছিলেন। আপনি যদি পোল্যান্ডের দিক থেকেও দেখেন, পোল্যান্ডও কিন্তু অনেকগুলো ফ্রেশ লেগকে ইন্ট্রোডিউস করা ছিল। কারণ স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে আপনার অলমোস্ট 112 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে হচ্ছে পোল্যান্ড। তাহলে যদি ইন্ডিভিজুয়াল আমি ধরি অ্যাভারেজ প্লেয়ারের অলমোস্ট 11 কিলোমিটারের উপর, আমি গোলকিপারকে বাদ দিলাম। 11 কিলোমিটারের উপরে ডিস্টেন্স কভার করেছে। পক্ষান্তরে নেদারল্যান্ডস 106 কিলোমিটারের মতো। তারপরেও সেটা হচ্ছে যে 10-এর উপরে অ্যাভারেজ প্লেয়ারদের। হয়তো স্পেসিফিক ইন্ডিভিজুয়াল কিছু পজিশনে বেশিও হতে পারে, আমি অ্যাভারেজ বলছি। তো এটা কেন হচ্ছিল অ্যাকচুয়ালি, যখনই পোলিশ টিম অ্যাকচুয়ালি গোল করেছিল তারপরে কিন্তু তারা মিড ব্লক এবং সামটাইমস 5 ম্যান সহ লো ডিফেন্সিভ ব্লকে চলে যাচ্ছিল। যার ফলে হচ্ছে যখন পজিশনিং টিম, দ্যাট মিনস নেদারল্যান্ডস যখন বল রোটেট করতেছিল, পজিশন অ্যাক্রস দ্য ব্লক খেলতেছিল এবং অপশানগুলো বাইর করার চেষ্টা করছিল, তখনই অ্যাকচুয়ালি তাদেরকে রান করতে হচ্ছিল আফটার দ্য বল, কারণ শিফট করতে হচ্ছিল তাদেরকে ব্লকটাকে। সো ওই সময় একটা সময় আসে যখন প্লেয়াররা টায়ার্ড হয়, স্পেশালি ইন দ্য মিডফিল্ড এবং ফ্ল্যাঙ্ক এরিয়াতে। সেজন্য কিন্তু ফ্রেশ লেগটাকে ইন্ট্রোডিউস করা ছিল এবং নাম্বার 9-এর যেই অ্যাবসেন্সটা আপনি বললেন সেটা আসলে কিন্তু ভোগাচ্ছিল ডাচ টিমকে অ্যাকচুয়ালি। এবং ওই পজিশনে অ্যাকচুয়ালি নাম্বার 9 যে জায়গায় থাকার কথা অ্যাকচুয়ালি সে কিন্তু সেই জায়গাতেই ছিল। এবং যদি তার ফিনিশিং টাচটা দেখেন আপনি, ফার্স্ট টাচে কিন্তু ওর মধ্যে সে স্ট্রাইক করেছে। সো এটা খুব ডিফিকাল্ট ফর দ্য গোলকিপার, মানে এত ক্লোজ ডিস্টেন্স থেকে বলের সঙ্গে রিয়্যাক্ট করা, মানে সেট পজিশনটাকে রিসেট পজিশনে আনা, ইটস ভেরি ডিফিকাল্ট ফর দ্য শেজনি। নাম্বার 9-এর কথা যেহেতু আসলে হচ্ছিল, লেভানডফস্কি নাই, সেখানে আসলে খেলেছেন বুকসা। তিনি খেলার পর তিনি যে এয়ারে যে ভালো, তার একটা প্লাস পয়েন্ট কিন্তু এটাই আসলে ছিল যে তার বল কন্ট্রোলিং যেমন রয়েছে, একই সাথে তিনি এয়ারেও যথেষ্ট সুইফট, তিনি হচ্ছে তার মুভমেন্টগুলো চালিয়ে যেতে পারেন। সেই কাজটাই কিন্তু আমরা খানিকক্ষণ আগে যে প্রথম গোলটা দেখছিলাম সেটার মধ্যে আমরা সেটার ইফেক্ট দেখেছি। সেই গোলটা যখন হয়েছে তখন তো নেদারল্যান্ডসই উল্টো আরও চাপে পড়ে গেছে। ডেফিনেটলি, কারণ হচ্ছে যে সেট পিসে যেটা নেদারল্যান্ডস করছিল, সেট পিস ডিফেন্ডিং অ্যাকচুয়ালি আপনি দেখবেন যে তারা কিন্তু মানে পোল্যান্ডের একজন প্লেয়ার গোলকিপারের সামনে দাঁড়াচ্ছিল এবং 4 জনের একটা লাইন, ভার্জিল ভ্যান ডাইক, ভ্রিজ, এরা সবাই একটা লাইনে ছিল। এবং হচ্ছিল যেটা আপনি দেখেন ওইখানের মধ্যে জাস্ট ভার্জিল ভ্যান ডাইকের সামনে থেকে আপনি দেখেন জাম্প করে উঠে জাস্ট খালি গ্লান্সিং হেডার, জাস্ট বলটাকে মানে ডেভিয়েট করে দেওয়া অ্যাকচুয়ালি। সো ইটস ভেরি ডিফিকাল্ট ফর দ্য গোলকিপার, এত ক্লোজ ডিস্টেন্স অ্যাকচুয়ালি মানে ওটাকে সেভ করা কোনো অবস্থাতেই সম্ভব না। তো এখানে যেটা হয় অ্যাকচুয়ালি যে ও কিন্তু টল এবং তারপরে সে কিন্তু আবার জাম্প করছে এবং তার সামনেও কিন্তু প্লেয়ার ছিল, কিন্তু সেটা সামটাইমস হয় এই লেভেলে অ্যাকচুয়ালি, কারণ আপনি সামটাইমস এই সমস্ত জিনিসগুলোকে ডিল করতে পারবেন না। কারণ একটা সময় কিন্তু দেখা যাচ্ছিল কর্নার কিকগুলো বারবার কিন্তু ডেঞ্জার হচ্ছিল। পোল্যান্ড টিম কিন্তু মেইন তাদের যে অস্ত্রটা এই ম্যাচ থেকে আমি যতটুকু বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি লেভানডস্কির অ্যাবসেন্সটা তো ছিলই, কিন্তু সেট পিসে দে আর ভেরি গুড। এবং একটা সময় দেখেন আপনার ডাইং মোমেন্টসেও কিন্তু তারা বারবার কিন্তু ফ্ল্যাঙ্ক অপারেট করার চেষ্টা করছিল, ফ্ল্যাঙ্ক থেকে ভিতরে ক্রস অ্যাটেম্প করার চেষ্টা করছিল। এবং 4 ব্যাকস থাকার কারণে অ্যাকচুয়ালি ওই সময়টাতে আবার নেদারল্যান্ডস যখন 2-1 আপনি দেখেন তারা কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশনের দিকে বেশি কনসেন্ট্রেট করছিল। কারণ এনি টাইম, কারণ একটা সময় কিন্তু একটা বল সেভ করেছে গোলকিপার লাস্ট মোমেন্টে, আই থিঙ্ক এটা 88 কি 89 মিনিটের সময়, মানে আনবিলিভেবল সেভ এবং একটা ইয়াং গোলকিপার এবং এই ধরনের ম্যাচে মানে ফার্স্ট টাইম হি ইজ প্লেয়িং ফর ইন দিস লেভেল। সো এইখানে আসলে আপনার কনসেন্ট্রেশন এবং আপনার টেম্পার এবং হচ্ছে ফোকাস অফ অ্যাটেনশন, এই জিনিসগুলো আসলে মানে টপ ক্লাস লেভেলের প্লেয়ার একাডেমি থেকে যখন তৈরি হয় অ্যাকচুয়ালি তারা কিন্তু এই সমস্ত জিনিসগুলো ডিল করতে পারে অ্যাকচুয়ালি। এবং বারবার কিন্তু তখন একবার দেখাচ্ছিল যে ভ্যান ডাইক ঘড়ির দিকে তাকাচ্ছিল, উপরের দিকে দেখছিল যে সময়টা কোনটা, কারণ আপনাকে আন্ডার প্রেশার অলসো ইউ হ্যাভ টু প্লে অ্যাট স্টেট অ্যান্ড স্টেজ অফ দ্য গেম। কারণ এখন খেলার স্টেজটা কোনটা, লাস্ট মোমেন্ট, স্টেটটা কি, ইউ আর লিডিং 2-1, সো ইউ হ্যাভ টু প্রোটেক্ট দিস রেজাল্ট অলসো। এবং
পোল্যান্ডের জন্য যেটা এনি হাউ ওরা চাচ্ছিল একটা গোল রিটার্ন করা এবং একটা পয়েন্ট যাতে তারা এখান থেকে নিয়ে যেতে পারে। সো সামটাইমস মানে অ্যাটাক সবসময় করা যাবে না, যখন আপনি লিড করছেন এই ধরনের ম্যাচে আপনাকে এটা এনশিওর করতে হবে যে এই 3 পয়েন্ট নিয়ে আমি খেলাটাকে শেষ করব, তাহলে আপনার জন্য পরের ম্যাচগুলো খুব ইজি হবে। দুই গোলকিপারের কথা আলাদা করে আসলে বলতে হয়, দুইজনেই ট্রিমেন্ডাস ছিলেন। সেজনির কথাও একই সাথে নেদারল্যান্ডসের গোলকিপার। দেখেন নাহলে এই ম্যাচটায় কতগুলো আসলে গোল হতো। শেজনিকে তো ভালো করতেই হতো, তিনি বহুদিন ধরে এই কাজটা করছেন, কিন্তু চ্যালেঞ্জটা বেশি ছিল আসলে 21 বছর বয়সী ভারব্রুগেনের জন্য। তিনি ব্রাইটনে এইবার নাম্বার 1 হয়েছেন, এর আগে ছিলেন না। অনেকগুলো ম্যাচ তিনি এবার খেলেছেন, ইউরোপা লিগেও তিনি খেলেছেন। এই রকম একটা স্টেজে তিনি খেলবেন এটা মোটামুটি রোনাল্ড কোম্যান এই টুর্নামেন্ট শুরু হওয়ার 10-20 দিন আগে জানিয়ে দিয়েছেন তার নাম্বার 1 গোলকিপার আসলে কে। এর আগে আমরা জার্সিন বিগলোকে দেখেছিলাম, তাকে নামানো হয় নাই এবং এই সিদ্ধান্ত আগে থেকেই ছিল। এবং তিনি তারপর আমার কাছে মনে হয় যে বেশ কিছু ভালো সেভ তো করেছেনই ফার্স্ট হাফ সেকেন্ড হাফ মিলিয়ে। তারও আগে যখন 1-0-তে পোল্যান্ড লিডটা নিল, এটা বোধহয় একটু সারপ্রাইজিং ছিল কোনো কোনো দিক থেকে। একে তো লেভানডস্কি নাই তারপরে, এবং তারপর নেদারল্যান্ডস যে গোলটা বের করে আনলো গাকপোকে দিয়ে, ওই শটটায় একটা ডিফ্লেকশন ছিল এবং এরপরে ওই ডিফ্লেকশনের পরে আসলে সেভ করার তো কোনো উপায় নাই। ওই গোলের আগ পর্যন্ত নেদারল্যান্ডস প্রচুর পরিমাণ সুযোগ তৈরি করেছে আমার কাছে মনে হয়েছে, যদিও ফ্র্যাঙ্কি ডিয়ংকে তারা একটু মিস করেছে কোনো কোনো জায়গায়, তারপরও ওই অভাবটা মোটামুটি রেইনার্ডস বলেন বা শাউটেন বলেন এরা একটু কভার করার চেষ্টা করেছেন। গাকপোর গোলটার পরপর মনে হলো যে পোল্যান্ড আরেকবার প্রেশার দিচ্ছে নেদারল্যান্ডসকে। এই ম্যাচে 3 পয়েন্ট অবশ্যই স্বস্তি যোগাবে, কিন্তু নেদারল্যান্ডসের কয়েকটা জায়গায় বোধহয় দুর্ভাবনার জায়গাও তৈরি হয়েছে এই ম্যাচের পরে। যেহেতু গোল ডিফারেন্স এই জায়গায় কোনো ম্যাটার করছে না, মূল ঘটনা হেড টু হেড, 3 পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস স্বস্তিতে থাকতে পারে, কিন্তু এই ব্যাপারটা তো যেই জায়গাগুলো তাদের ডিফেন্সিভ এররগুলো, এবং যখন মনে হচ্ছে পোল্যান্ড প্রেস করছে তখন কি নেদারল্যান্ডসের ডিফেন্সটা একটু চাপে পড়ে যাচ্ছিল কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.